যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোরেল প্রকল্পের সমঝোতা, আন্তর্জাতিক চুক্তি দেখিয়ে ৩০,০০০ কোটি টাকা লোপাটের চেষ্টা। আমি অভিযোগটাও স্বীকার করবো, মানে যেহেতু যেভাবে লিখছে আসলে সেটাই আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয়নি। বিডাকে দুষছেন মেয়র। নিয়োগ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডার কাছে চলে গেছে, এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। ঠাকুরগাঁও স্থানীয় সরকার মন্ত্রী সোলার সেচ পাম্পের প্রকল্পের উদ্বোধন, কৃষকদের সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান। থমথমে টেকনাফ সীমান্ত, ওপারে গোলাগুলি আর বিস্ফোরণের পর আতঙ্কিত স্থানীয়রা, নতুন অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। মাত্র একজনের কথায় মুগ্ধ হয়েছিল প্রভাবশালী ব্যক্তিরা। কোনো পূর্ণাঙ্গ যাচাই ছাড়া সই হয়েছিল চট্টগ্রাম সিটির ৩০,০০০ কোটি টাকার মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক। সময় যেতেই বেরিয়ে আসে বিস্ময়কর সত্য। যাদের নাম ব্যবহার করে চুক্তি হয়েছিল সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানেই না এমন কোনো প্রকল্পের কথা। প্রশ্ন উঠেছে, কিভাবে নেওয়া হয়েছিল এত বড় সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে আরিফুর রহমান সবুজের রিপোর্টে, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ঢাকার মতো চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ডিটিসিএ। এর মধ্যেই হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সামনে নিয়ে আসে মনোরেল প্রকল্প। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটি নিয়ে আবির্ভাব ঘটে মিশরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানের। নিজেকে প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ী নেতা আমির হুমায়ুন চৌধুরীর কাছে হাজির হন কাউসার আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রকল্পটিতে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রাম সিটি মেয়রও। ২০২৫ সালের ২৪ জুন বিশাল আয়োজন করে স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মনোরেল মাস ট্রানজিট ইনিশিয়েটিভ চুক্তি। আমার কাছে আসছে, মেয়র সাহেবের কাছে আসছে, দুজন একসাথে আসছে। আমরা দুজন আলাপ করে দেখলাম, কাগজপত্র সে দেখালো। তার মধ্যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি, অসুবিধা কি? আমি কিংবা মেয়র সাহেব, আমরা তো কেউ টাকার জন্য আসি না এখানে। আমরা সে চিটাগাঙে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করার জন্য, যেন চলাচল যেন ইজি হয়। শতভাগ বিনিয়োগের এই প্রকল্পে আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে চিঠি পাঠান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবদের কাছে। কিন্তু কোনো সংস্থাই আর যাচাই করে দেখেননি কাউসার আলমের জালিয়াতি। অনুসন্ধানে দেখা গেছে কোম্পানি আইন ১৯৯৪-এর ৩৭৯ ধারা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ অনুযায়ী কাউসার আলম দি আরব কন্ট্রাক্টরের পাওয়ার অব অ্যাটর্নির যে নথি জমা দিয়েছে তা ভুয়া। এর বাইরে নেই কোনো নথিপত্র। সিটি কর্পোরেশনের সাথে চুক্তিতে দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশনের স্থানীয় ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর নিকুঞ্জের এই ৩তলা বাড়িটি। সেখানে গিয়ে দেখা যায় বাসার সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে মিশরের সুনামধন্য এ প্রতিষ্ঠান দুটির নাম দিয়ে। কিন্তু স্থানীয় প্রতিনিধি দাবি করা কাউসার এর সপক্ষে কোনো নথি কিংবা প্রমাণ দেখাতে পারেননি। আপনি এটা অফ করেন, কষ্ট করে অফ করেন। আমি আপনার কিছু চালে আছে, আপনি আমার ইয়ে করতেছেন, আপনি আমাকে এমন বিব্রত করতেছেন। জানতে চাইছি যে আপনি যে জালিয়াতি ইয়াটা আসছে সেটার আমি অভিযোগটাও স্বীকার করবো, মানে যেহেতু যেভাবে লিখছে আসলে সেটাই আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয় নাই। তারপর আমি তো বলি না অ্যাটাস্টেড করে আমাকে দেওয়া হয়েছে, আমি তো বলতেছি না।
কাউসারের এমন জালিয়াতির ঘটনা বেরিয়ে আসার পর দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন সাফ জানিয়ে দেয় বাংলাদেশে তাদের কোনো প্রতিনিধি নেই। এই জালিয়াতির ঘটনা জানাজানির পর ভুয়া এই সমঝোতা চুক্তি বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতারিত হবার দায় চাপিয়েছে বিডার উপর। কাউসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলছে সংস্থাটি। আমরা যখন এমইউ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডের কাছে চলে গেছে। এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। যখনই কোনো কারোর সাথে কথা বলি সব কিছু কোয়েরি করি। তো এরপরও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কাউসার আইনগত ব্যবস্থা অবশ্যই সিটি কর্পোরেশন নেবে। এ নিয়ে বক্তব্যের জন্য কয়েক দফায় যোগাযোগ করা হয় বিডা কর্তৃপক্ষের সাথে। বক্তব্য না দিলেও এক বিবৃতিতে জানিয়েছে মনোরেল প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রদান করেনি বিডা। তাই বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো ডিও লেটারকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান যাচাইয়ের চূড়ান্ত সনদ বিবেচনার সুযোগ নেই। চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় এবং একমাত্র ভিআইপি সড়ক ধরা হয়ে থাকে সিডি এভিনিউর এই সড়কটিকে। এই সড়কটির উপরে এর মধ্যেই নির্মাণ করা হয়েছে উড়াল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাকি যে সড়কগুলো রয়েছে সেগুলোর প্রস্থ সর্বোচ্চ 18 থেকে 20 ফিট। এসব সড়কে মনো বা মেট্রো রেল কতটুকু ফিজিবল তা নিয়েই রয়েছে প্রশ্ন। নগরবাসী বলছে, তবে এসব মনো বা মেট্রো রেল প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশন বা সিডিএর এত আগ্রহ কেন? ভুয়া এই প্রকল্পের সাথে যুক্ত থাকতে ডাকা হয়েছিল নগর পরিকল্পনাবিদ আশিক ইমরানকেও। তিনি জানান, ভুয়া বিনিয়োগের বিষয়টি আগেই আঁচ করতে পেরে সরে আসেন তিনি। বলেন, সস্তা জনপ্রিয়তায় আগ্রহী হয়ে ওঠে সিটি কর্পোরেশন। হালকা বিষয় হয়ে গেছে। যখনই নতুন কোনো মেয়র আসেন দেখা যাচ্ছে মেট্রো রেল করার জন্য একটা গ্রুপ চলে আসে। সম্ভাব্যতার পরিবর্তন ওনাদের কত বিলিয়ন ডলার বা কত হাজার কোটি টাকা বিনিয়োগ হবে, কত টাকা অবশ্যই এটা নিয়েই দেখলাম যে বেশি আলোচনা। তো তখন আমি আর এটাতে উৎসাহ বোধ করি নাই, আমি সরে আসছি। অনুসন্ধান বলছে, আলী নাজির শাহিন নামে এক ব্যক্তির মাধ্যমে আমির হুমায়ুনের সাথে পরিচয় হয় কাউসার আলমের। এই দুই প্রতারক এর আগেও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবির মাধ্যমে খুলনায় সোলার পাওয়ার এবং মংলা বন্দর উন্নয়নে 8,000 কোটি টাকার জাপানি বিনিয়োগ আনার চুক্তি করেছিল ভুয়া প্রতিষ্ঠানের নামে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবারে জানিয়ে দিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। রাউন্ড অফ 32 এর ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। টানা 3 বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর নকআউট পর্বে জয় পেল স্প্যানিশরা। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে স্পেন। বল পজিশন, আক্রমণের সংখ্যা সবকিছুতেই ছিল আধিপত্য। প্রথম গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। 36 মিনিটে মিকেল ওয়েরজাবালের গোলে প্রথম লিড নেয় স্পেন। দ্বিতীয় গোল আসে 66 মিনিটে। মাঝ মাঠ থেকে সৃষ্ট আক্রমণে এবার স্কোরশিটে নাম তোলেন টটেনহামে খেলা রাইট ব্যাক পেড্রো পোরো। ম্যাচের শেষ দিকে 89 মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন ওয়েরজাবাল, যার ফলে 16 বছর পর নকআউট পর্ব জয় পেল লা রোহরা। 2014-তে গ্রুপ পর্ব, এরপর 2018 ও 2022 বিশ্বকাপে নকআউট পর্বে হেরে বিদায় নিয়েছিল স্প্যানিশরা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করল পর্তুগাল। রাউন্ড অফ 32 থেকেই বিদায় নিল লুকা মদ্রিচের ক্রোয়েটরা। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ 16তে পর্তুগালের প্রতিপক্ষ এখন স্পেন। মঞ্চটা প্রস্তুতি ছিল, ম্যাচ শেষে হাসবেন একজন আর অন্যজনকে নিতে হবে বিদায়ের বিষাদমাখা স্বাদ। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ? বিশ্বকাপের বিশ্বমঞ্চে কার স্বপ্নভঙ্গ হবে আগে? এই জমাট লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছিল গোটা ফুটবল বিশ্ব। অবশেষে এক রুদ্ধশ্বাস ও নাটকে ঠাসা ম্যাচ শেষে ভাঙা হৃদয় নিয়েই বিশ্বকাপকে বিদায় জানাতে হলো ক্রোয়াটদের। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর প্রতি আক্রমণে কেঁপে উঠছিল দুই দলের রক্ষণভাগ। বেশ কিছু সুযোগ তৈরি হলেও ডেডলক ভাঙতে পারেনি কেউই। গোলশূন্য প্রথমার্ধ যেন কেবলই ছিল দ্বিতীয়ার্ধের আসল নাটকের পূর্বাভাস। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে স্তব্ধ হয়ে যায় পর্তুগিজ গ্যালারি। ইওসি পেস্তানিসিচের মাপা পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে পর্তুগালের জাল কাপান ক্রোয়াট উইঙ্গার ইভান পেরিসিচ। তাতে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে CR7 এর দল।
পিছিয়ে পড়েও মরিয়া হয়ে ওঠে পর্তুগিজরা। 60 মিনিটে লুকা মদ্রিচদের হৃদকম্পন বাড়িয়ে ক্রোয়াটদের জালে বল পাঠিয়েছিলেন রোনালদো, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের পতাকা সে আনন্দ কেড়ে নেয় দ্রুতই। তবে ম্যাচের 68 মিনিটে ডিবক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে পর্তুগালকে 1-1 সমতায় ফেরান CR7। বিশ্বকাপের নকআউটে নিজের প্রথম গোলটারও দেখা পেলেন এই পর্তুগিজ তারকা। 1-1 সমতার পর ম্যাচের রোমাঞ্চ রূপ নেয় চরম উত্তেজনায়। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে রেফারি যোগ করেন অতিরিক্ত 10 মিনিট। 94 মিনিটে মাঝমাঠ থেকে আসা এক দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে কোয়াট ডিফেন্সকে বোকা বানিয়ে বল জালে জড়ান গঞ্জালো রামোস। 2-1 ব্যবধানে এগিয়ে শেষ 16 অপেক্ষায় তখন পর্তুগাল। তবে একদম অন্তিম মুহূর্তে পর্তুগালের জালে বল পাঠিয়ে দেয় ক্রোয়াটরা। যদিও মিনিটের ব্যবধানে ভিআরে রেফারি জানিয়ে দেন অফসাইড। মুহূর্তের মধ্যে ক্রোয়াটদের সেই আনন্দ রূপ নেয় বিষাদের গল্পে। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের 2-1 ব্যবধানের জয় আর রাউন্ড অফ 16-এর টিকিটটাও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে কাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কেপ ভার্দে পরীক্ষা। তবে আলবিসেলেস্তাদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়েই চোখ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানির। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে দু দলের লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজদাবিন তারেকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস্তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্কালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। আক্রমণ ভাগে লাউতারো নাকি আলভারেজ চূড়ান্ত করেননি স্কালোনি। উরুগুয়ে ও স্পেন, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেয়া কেপ ভার্দেকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে জানিয়েছেন উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে সম্ভাব্য প্রতিপক্ষ মেনে নিয়েছেন প্রস্তুতি। তবে তীব্র রোদ ও গরমে ম্যাচ নিয়ে আছে অস্বস্তি। কেপ ভার্দে এমন একটা দল যারা এখনো হারেনি। কিছু ম্যাচে তো ওরা আরো বেশি পাওয়ার যোগ্য ছিল, যেমন সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা আমার মনে হয় ওদেরই জেতা উচিত ছিল। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ খেলোয়াড়ও আছে। এক কথায় দলটা বেশ ভালো। আমরা এটা আগেই বুঝতে পেরেছিলাম। শেষ পর্যন্ত ওরাই পরের রাউন্ডে উঠেছে, আর সত্যি বলতে এতে আমরা মোটেও অবাক হইনি। অভিষেক আসরে এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দে। গ্রুপ পর্বে 3 ম্যাচে 2টিতেই ক্লিনশিট। সবচেয়ে কম আয়তন ও জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে পা রেখে এরই মধ্যে ইতিহাস গড়েছে আটলান্টিক পারের দেশটি। মেসি ডিপলদের দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত গোলরক্ষক ভোজিনিয়া। জমাট মিডফিল্ডে প্রতিপক্ষকে রুখে দিয়ে গতিময় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে চমক উপহার দেওয়ার পরিকল্পনা কেপ ভার্দের। সঙ্গে কাজ করছে মেসি ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার রোমাঞ্চ। আমরা এখানে যোগ্যতার বলে এসেছি। আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নামবো, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হব, আর বিশ্বাস রাখতে পারি যে ম্যাচ জেতার সুযোগ আমাদেরও রয়েছে। বিশ্বকাপের এই পর্বে এসে হারানোর কিছু নেই কেপ ভার্দের। তবে অঘটনের চাপ বেশ ভালোই তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মায়ামিতে এই রোদ তো এই বৃষ্টি, আর এই লুকোচুরি খেলার মাঝেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মেসির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিবে কি চমক দেখানো কেপ ভার্দে, নাকি বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প এখানেই থেমে যাবে আটলান্টিক পারের দেশটির? এই হার্ড রক স্টেডিয়াম কার জন্য কি চিত্রনাট্য সাজিয়ে রেখেছে সেটি এখন দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। শুধু রাস্তাঘাট নির্মাণ করাই উন্নয়ন নয়, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারাই প্রকৃত উন্নয়ন, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন সরকার এমনিতেই করবে, তবে প্রকৃত উন্নয়ন সেটাই যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়, তাদের জীবনমান উন্নত হয়। এ সময় কৃষকদের সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এরপর সোলার
সেচ পাম্প পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালি রাস্তাঘাট আর মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন, নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। রাজধানীর হাম পরিস্থিতি জানাতে ডিএনসিসির ডেডিকেটেড কোভিড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, হাম পরিস্থিতি কেমন দেখছেন বর্তমানে, আমাদের বিস্তারিত জানাবেন। পূর্বে সম্প্রতি হামের সংক্রমণ খানিকটা কমে এলেও এখন পর্যন্ত কিন্তু হাসপাতালগুলোতে হামের রোগী এখনও আসছেন প্রতিদিন। যেমন এই হামের জন্য ডেডিকেটেড হাসপাতালটি অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হাসপাতাল ডিএনসিসি হাসপাতালে আজকে এখন পর্যন্ত প্রায় 386 জন ভর্তি আছেন এবং গত 24 ঘন্টায় প্রায় 100 জন নতুন রোগী ভর্তি হয়েছেন আর গত 24 ঘন্টায় মারা গেছেন একজন। তো এই হাসপাতালটিতে এখন পর্যন্ত যে রোগীরা ভর্তি আছেন তাদের চিকিৎসা চলছে, তবে গণমাধ্যম কর্মীদের আসলে এই হাসপাতালের ভেতরে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে পরিচালকের দপ্তর থেকে এবং আমরা এখন পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে আসলে কথা বলতে পারিনি, সেটিরও নিষেধাজ্ঞা রয়েছে। সেটি কথা বলতে পারলে হয়তো আমরা জানতে পারতাম যে আসলে সংক্রমণের এখন ধরনগুলো বদলেছে কিনা বা নতুন ধরনের কোনো সংক্রমণ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কিনা। পুরবি, ধন্যবাদ আপনাকে। নতুন করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ না শোনা গেলেও আতঙ্ক কাটেনি কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। স্থানীয়রা জানায় গতকাল বিকেল থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়নি। বিজিবি জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান করছেন তারা। জোরদার করা হয়েছে টহল, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে বিজিবির রামু সেক্টর কমান্ডার। এদিকে গত বুধবার সকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপর থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী এলাকা। দফায় দফায় বিস্ফোরণে সীমান্তবর্তী জাদিমুড়া থেকে শাহপরী দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, সীমান্তের বর্তমান পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সীমান্ত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং নতুন করে কোনো সংঘাত বা বিস্ফোরণের শব্দ কি পাওয়া গিয়েছে? অবশ্যই শব্দ শোনা যাচ্ছে, তবে এটি হচ্ছে স্বাভাবিকভাবে একটা এলাকায় যখন যুদ্ধ হয়, একটা এলাকায় যখন বিমান হামলা হয় এবং পাশাপাশি বড় মর্টার সহ বিভিন্ন বোমা ফেলা হয়, তখন অবশ্যই পার্শ্ববর্তী এলাকায় এর একটা প্রভাব পড়বে এবং সেই হিসেবেই বিভিন্ন শব্দ ভেসে আসছে। তবে বিকট শব্দ যেটি আমরা গত পরশুদিন থেকে বলছিলাম, সেই বিকট শব্দটা এখনো পর্যন্ত শোনা যায়নি। কারণ হচ্ছে যে বিশেষ করে রাত্রিবেলায় এই শব্দটা সবচেয়ে বেশি ভেসে আছে। আর এইটির কারণে মিয়ানমারের এই বোমা ওখানের যে সংঘাত, ওই সংঘাতের কারণে মিয়ানমার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকার টেকনাফ এবং উখিয়া এবং নাইখংছড়ির তুমরু সহ বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকা রয়েছে। সেই সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যেই যারা বসবাস করেন তাদের মধ্যে একটা আতঙ্ক আমরা দেখেছি, অতীতেও দেখেছি, গত কয়েকদিন ধরেও সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং তবে আতঙ্কটা এখন কিছুটা হলেও তারা স্বস্তিতে আছে, সেটি হচ্ছে বিকট শব্দ শোনা যাচ্ছে না। এবং এটির কারণে আপনি জানেন যে 2017 সালে বাংলাদেশের যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, প্রায় 12 লাখের অধিক রোহিঙ্গা, এখনও পর্যন্ত সেই রোহিঙ্গা ধাপে ধাপে কিন্তু আসছে। একেবারে যে বন্ধ হয়েছে সেটি বলা যাচ্ছে না। বিশেষ করে আমরা দেখছি এখন পর্যন্ত বলা যায় যে প্রায় 15 লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। তো এই রোহিঙ্গা আসার পেছনের কারণ হচ্ছে মিয়ানমারের দুপক্ষের সংঘাত। তো এই মুহূর্তে যে সংঘাত চলছে বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার সেনাবাহিনী, এই সংঘাতের মধ্যে যাতে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেটিও কিন্তু কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ধন্যবাদ এহসান। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার থেকে। নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির মরদেহবাহী কফিন উন্মোচন করল ইরান। বৃহস্পতিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়াতে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় তার মরদেহ। আয়োজনে ব্যাপক ভক্ত সমর্থকদের আগমন হয়। উপস্থিত ছিলেন
খামেনি প্রশাসনে গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি, আইআরজিসি কমান্ডার সহ ইরানের সরকারি কর্মকর্তারাও। শনিবার থেকে শুরু হবে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান। শ্রদ্ধা জানাবেন দেশ বিদেশের অসংখ্য লোক। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর আয়াতুল্লাহ খামেনি সহ অন্যদের মরদেহ পরদিন নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠানের পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা রয়েছে জানাজা। 9 জুলাই 24 মুহররমের রাতে পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্ধ হয়ে থাকা সরাসরি আলোচনা আবারও শুরু করতে চেষ্টা চালাচ্ছে কাতার। এ লক্ষ্যে দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ে বৈঠক রয়েছে। সেখানে সমঝোতা স্মারকে বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কাতার জানিয়েছে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এদিকে তেহরান বলছে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা, তথ্য ও প্রতিবেদন বিনিময়ে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর আগে দোহায় সরাসরি আলোচনার কথা বলে ওয়াশিংটন, তবে তা নাকচ করে দেয় তেহরান। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলায় প্রাণহানি বেড়ে কমপক্ষে 30 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার রাতে কয়েক দফা 11 ঘন্টারও বেশি সময় ধরে এই হামলা চালায় রুশ বাহিনী। এই শহরটিতে চালানো এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা এটি বলে অভিযোগ উঠেছে। টার্গেট করা হয় কিয়েভের বিশাল এলাকা, যার মধ্যে অন্তত 130টি আবাসিক ভবন, হোটেল, অ্যাম্বুলেন্স স্টেশন সহ অন্যান্য স্থাপনা রয়েছে। মস্কোর দাবি, রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলার জবাবে ইউক্রেনের সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়। এই ঘটনায় একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। হামলার কারণে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন উপলক্ষে এফডিসিতে সাজ রব। সকাল 9:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা পর্যন্ত। 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার 2টি প্যানেলে নির্বাচনে লড়ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 2টি প্যানেলের মধ্যে আরমান মুক্তি পরিষদ একটি এবং অপরটি শিবা শানু ও জয় চৌধুরী পরিষদ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। ভোটারদের উপস্থিতি এখন কেমন দেখছেন? উপস্থিতি কি আগের তুলনায় বেড়েছে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন তারা? দেখুন, প্রথমে আমি একটু কারেকশন করতে চাই। সেটাই হচ্ছে 9:30 থেকে ভোট শেষ হবে 6:30 পর্যন্ত, এবং আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে যদি এর পরেও কেউ থাকে ভোট দেওয়ার জন্য, তারপরেও কিন্তু সময়টা একটু বাড়ালেও বাড়াতে পারে। তো এর মধ্যে যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে উপস্থিতি কেমন রয়েছে, দেখুন ভোটারদের উপস্থিতি এখানে বেশ ভালোই রয়েছে। তারপরও যদি বলি যে এখন কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু 2 ঘন্টা পার হওয়ার পরেও যে ভোটারের উপস্থিত যে অনেক বেশি, সেটা আসলে বলার আর চোখে পড়ার মতো না। কিন্তু এখন পর্যন্ত যারা এসেছেন তারা কিন্তু ভোট দান করছেন, এবং যেই প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ভোটদানকারীদের একদম বলছেন। এখনো কিন্তু তারা নিজেদের দিকে নিজেদের যে অভিনব কায়দা রয়েছে সেগুলো কিন্তু তারা একের পর এক নিজেদের দিকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন ভোটারদের। এবারের নির্বাচনে কিন্তু 573 জন ভোটার রয়েছে, এবং তারা কিন্তু এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আগামী যে 2 বছর, তাদের 2 বছরের জন্য কিন্তু যেই শিল্পী সমিতির নতুন নেতৃত্ব, সেইখানে কিন্তু নির্বাচনে এখানেই থাকবে, তো নির্বাচন করে আনবেন। এছাড়াও যদি বলি যে ভোট কেন্দ্র এখন আসলে দেখতেই পাচ্ছেন যে ভোট কেন্দ্র একটু জমজমাট রয়েছে। হ্যাঁ, তবে আর কিছুক্ষণ পরে দেখা যাবে যে যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে, তার জন্য কিন্তু 1 ঘন্টার বিরতির কথাও রয়েছে। দুপুর 1টা নাগাদ কিন্তু এই বিরতিও চলবে। তিথি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।